ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দুইটা টুর্নামেন্টের ফাইনাল হয়েছে, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং সেই সঙ্গে কোপা আমেরিকা। তবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের খবর দিয়ে স্পোর্টস লাইভটা শুরু করছি। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে স্পেন। এক যুগ পর ইউরো সেরার স্বাদ পেয়ে আরও একটি মাইলফলক তৈরি করল স্প্যানিয়ার্ডসরা। জার্মানিকে পেছনে ফেলে সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল দলটি। তুমি কি আজকে সেলিব্রেশনের জন্য এরকম নীল কালারের ব্লেজার পরেছো? হতেই পারে, সেলিব্রেশনের জন্যই পরে থাকতে পারি, মানে নীলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটা সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং কোপা আমেরিকার যে প্রসঙ্গটা, কোপা আমেরিকার মেগা ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রেকর্ড 16তম ট্রফি জিতলো আলবিসেলেস্তারা। লাউতারো মার্টিনেজের 112 মিনিটে করা গোলে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপার ট্রফি ধরে রাখলো আলবিসেলেস্তারা। টু বি ভেরি অনেস্ট, এই সাপোর্ট করার পয়েন্ট অফ ভিউ থেকে যে সময়টা আর্জেন্টিনা কোনো একটা ফাইনাল খেলে এবং সেই জায়গায় প্রতিপক্ষ হিসাবে ধরো ব্রাজিল নাই, তখন আমি খুব রিল্যাক্সলি খেলাটা দেখতে পারি আর কি। তবে যারা আসলে রিল্যাক্সলি খেলা দেখতে পারেন না তাদের জন্য একটা প্রবলেমেটিক জায়গা তো থাকে। জাহিদ হাসান এমএলএ, সাবেক স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তিনি খুব বেশি রিল্যাক্স ওয়েতে দেখতে পেরেছেন কিনা সেটা আমি জানি না। এমএলএ ভাই, আমন্ত্রণ আপনাকে। থ্যাংক ইউ সামি ভাই। আপনি কি খুব বেশি রিল্যাক্স ওয়েতে দেখতে পারছেন ফাইনালটা? ডেফিনেটলি না, ফার্স্ট হাফটা তো একদমই না, কারণ প্রথম সুযোগগুলি কিন্তু আসলে কলম্বিয়ার সুযোগগুলি যদি দেখেন তারা তৈরি করেছে এবং কর্দাবর ওই গোলটা যদি হয়ে যেত আর্জেন্টিনা কিন্তু বিপদে পড়ে যেত। ফার্স্ট 20 মিনিটসে যে সুযোগটা পেয়েছে এবং জেফারসন লারমার শটটাও কিন্তু আপনার পোস্টে লেগেছে। সুতরাং ওই সময়টা আসলে খুব টেন্স ছিলাম এবং ফার্স্ট হাফটা যদি দেখেন আর্জেন্টিনা বেশ স্ট্রাগল করেছে, তাদের গেম প্ল্যানে বিল্ড আপ করতে পারছিল না, লং বল খেলছিল এবং কলম্বিয়ার যে আসলে গেম প্ল্যানটা ছিল তারা ফার্স্ট হাফটা পুরোটা এক্সিকিউট করেছে, স্পেশালি হাই প্রেসিং করেছে, বল গেইন করেছে, অ্যাটাক করেছে, বাট আর্জেন্টিনা কিছুই করতে পারছিল না। সো ওই সময়টা একটু টেন্স ছিলাম সত্যি কথা। আমি ওই মঞ্জুরির অনেক কোয়েশ্চেন আছে আমি জানি, বাট আমি একটা কোয়েশ্চেন আসলে করতে চাই, এই কারণে পরে সময় পাবো কিনা জানি না। আপনিও স্ট্রাইকার, লাউতারো মার্টিনেজ সাহেব তিনিও একজন স্ট্রাইকার। ওয়ার্ল্ড কাপে 242 মিনিট তিনি খেলেছেন ইন টোটাল অল টুগেদার। 242 মিনিটে একটা গোলও করতে পারেন নাই। কোপা আমেরিকাতে 221 মিনিট খেলেছেন, 221 মিনিটে তিনি 5-5টা গোল করেছেন। So ultimately, what went right for Lautaro Martinez in this tournament? It's a big question. দেখেন আমরা যখন 2022 ওয়ার্ল্ড কাপটা যদি একটু রিকল করি, সেখানে দেখেন এই লাউতারোকে নিয়ে কিন্তু আসলে অনেক কোশ্চেন এসেছে এবং স্টার্ট করেছিল কিন্তু আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন, হ্যাঁ, আলভারেজের কাছে জায়গা হারিয়েছে, অফ ফর্মে চলে গিয়েছে, মানে লাউতারোকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। বাট অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে আমার কাছে মনে হয় যে আপনি তখনই গ্রেটেস্ট বা গ্রেট প্লেয়ার হবেন যখন আপনি অফ ফর্ম থেকে একদম টপ ফর্মে চলে যাবেন এবং ওই জায়গাগুলি আপনি রিকভার করে ফেলবেন, দেন ইউ আর দ্য গুড স্ট্রাইকার। আমার কাছে যেটা মনে হয়, যেটা লাউতারোর ভিতর রয়েছে, সে তো আসলে ক্লাব ফুটবলে আমার কাছে মনে হয় রেগুলার গোল করছে। আপনি যদি সিরিয়াতে দেখেন টপ হাইয়েস্ট স্কোরার এবং লিগেন ফ্রন্ট আমার কাছে যেটা মনে হয়, সে ক্যাপ্টেন হিসাবে সিরিয়াতে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করেছে। 24 লিগ গোল, পুরো সিজনে 27 গোলস। সো লাউতারোর ব্যাপারটা হয়েছে, আপনি যদি একটু পিছনে যান, যে এই আর্জেন্টিনা খেলার মানে কোপা আমেরিকা শুরুর আগে যে ফ্রেন্ডলি গেম খেলেছে, সেখানে কিন্তু লিওনেল মেসি বলেছে যে লাউতারোকে আমাদেরকে ফর্মে ফেরাতেই হবে, কারণ ওই ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু লাউতারো আসলে কোনো গোলের ভিতরে ছিল না। সো ওইখানে যখন দুইটা ফ্রেন্ডলিতে ব্যাক টু ব্যাক কিন্তু সে মানে দুই ম্যাচে 3 গোল করে কিন্তু সে কোপা আমেরিকাতে আসছে এবং কোপা আমেরিকাতে আসার পরে আমার কাছে মনে হয় যে লাউতারো সে তাকে নতুনভাবে চেনেছে এবং এই দলটা যে চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে তো সব থেকে কন্ট্রিবিউশন তার বেশি, 5টা গোল। 48টা কোপার যদি টুর্নামেন্ট আমরা দেখি, এর মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে 16টা ট্রফি আর্জেন্টিনার। অনেকে বলছে আসলে কোপার অর্ধেকই আসলে মালিক আর্জেন্টিনা। আপনার কাছে কি মনে হয়, ছোট্ট করে জানতে চাইবো। না, এটা তো ডেফিনেটলি উরুগুয়ে এবং আর্জেন্টিনা সমান ছিল, আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে। কোপায় সবসময় আর্জেন্টিনা ফেভারিট এবং কোপা এটা হয়তো অনেকে মনে করছে যে জেতাটা খুব ইজি, বাট খুব ইজি না, জেতাটা অনেক টাফ এবং অনেক কঠিন। এবং ইভেনচুয়ালি আমি সব জায়গায় দেখি নিউজ ফিডে যে কোপা বড় না বা ইউরো বড়, বাট আমার কাছে মনে হয় কোপা অনেক দিক থেকে এগিয়ে, জনপ্রিয়তার দিক থেকে। খেলার প্যাটার্ন হয়তো ইউরোতে অনেক ফাস্ট ফুটবল হয় বা অনেক সৌন্দর্য রয়েছে, বাট আপনি যদি মানে এখন দেখেন ইউরো গতকালকে রাতে হয়েছে, বাট আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছে সারা পৃথিবী কিন্তু এখন ওই কোপা আমেরিকা নিয়েই পড়ে রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আমার কাছে মনে হয় যে তাদের দলের প্রত্যেকটা প্লেয়ার এবং স্পেশালি আসলে লিওনেল স্কলোনির কথা বলতে হয়, তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। বিকজ এই দলটা যখন স্ট্রাগল করছিল তখন কিন্তু এই লিওনেল স্কলোনির সেই কিন্তু 2021-এর কোপা আমেরিকার কথা যদি আপনি মনে থাকে, তারপর থেকে ব্যাক টু ব্যাক বড় 4টা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করছে, আমি ফেনালিজমের কথাও বলছি। সুতরাং আমি বলবো ইটস আনবিলিভেবল রেকর্ড, মানে এটা তো আসলে আপনি ইন্টারন্যাশনাল এরিনা
আর্জেন্টিনাতে এরকমের সফলতা বা এবং সফল পাওয়া কিন্তু ইটস নট ইজি। সো সেইটা কিন্তু স্কলোনি এবং তাদের যে স্কোয়াডের ডেপথ তারা সবাই মিলে কিন্তু এটা করে দেখিয়েছে। স্কালোনির কথা বলছিলেন, কালকে একটা ট্যাকটিক্স, প্রথম 10 মিনিট আনহেল দি মারিয়া ডান দিক দিয়ে খেলছিলেন, 10 মিনিটের পর তিনি আবার বাদিকে চলে আসলেন। ওয়ার্ল্ড কাপের ফাইনালেও আমরা এরকম স্ট্র্যাটেজি স্কালোনির কাছ থেকে দেখেছিলাম। সো হোয়াট ওয়েন্ট রাইট আফটার দ্যাট? মারিয়া যখন বাদিক থেকে খেললেন এবং মেসি মারিয়া জুটিটাও কিন্তু ভেঙে যাচ্ছে, সো ওই জায়গাটাও আপনার একটা অভিব্যক্তি জানতে চাই, প্রথমত স্ট্র্যাটেজির ব্যাপারে একটু জানতে চাই। দেখেন, ডি মারিয়া তো আসলে ইন্ডিভিজুয়ালি অনেক ব্রিলিয়ান্স প্লেয়ার, সেটা তো আসলে কোনো নো ডাউট। এবং আমি যদি থ্রু আউট দ্য সব বড় টুর্নামেন্টগুলি দেখেন, সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে, প্রত্যেকটা বড় টুর্নামেন্টের ফাইনালে কিন্তু তার গোল রয়েছে। এবং ইটস ট্রু, আপনি যখন একটা জায়গায় স্ট্রাগল করবেন তখন আপনি পজিশন রোটেশন করবেন, আপনি একটু মানে রিল্যাক্স হওয়ার জন্য বা আপনার খেলাটা ছন্দটা ফিরিয়ে আনার জন্য। সে হয়তো সেইটা চেষ্টা করেছে, কারণ ডিমেরিয়া যখন লেফট ফ্ল্যাঙ্ক থেকে বা রাইট ফ্ল্যাঙ্ক থেকে যায়, ডেফিনেটলি কিন্তু তাকে নিয়ে একটা গেম প্ল্যানের অংশ, বড় অংশ থাকে লিওনেল মেসি এবং ডিমারিয়াকে নিয়ে, যেটা ফার্স্ট হাফে আমার কাছে মনে হয় যে কলম্বিয়া দুর্দান্ত করেছে। স্পেশালি আপনি যদি দেখেন তারা কিছুই করতে পারছিল না। বাট আপনি স্কুলনির কথা যেহেতু বলেছেন, দেখেন স্কুলনির একটা টেকটিসে কিন্তু খেলার পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন যে গোলটা লাউতারো মার্টিনেজ করেছে, ওই তিনজন প্লেয়ারই কিন্তু সাব হিসেবে নেমেছে। আপনি যদি পারাদেস এবং আপনার লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ, তাদের তিনজনের কম্বিনেশনই কিন্তু গোলটা এসে, আমি বলবো সেই টিম কম্বিনেশন গোল, দুর্দান্ত গোল। এবং আমি বলবো যে এখানে লিওনেল স্কলোনিকে কিন্তু আপনি মানে হয় না যে আপনি ম্যাচ শেষে যখন চ্যাম্পিয়ন হয়ে যায় সব ক্রেডিট আমরা প্লেয়ারদেরকে দিই বা অন্য অন্য প্লেয়াররা সব ক্রেডিট নেয়, বাট আমার কাছে মনে হয় এই দলটার পিছনে একজনই সব থেকে বেশি ক্রেডিট পায়, সে হলো লিওনেল স্কলোনি। কারণ এই দলটার পিছনে তার যে কন্ট্রিবিউশন রয়েছে, আপনি সামি ভাই জানেন যে আর্জেন্টিনা যখন স্ট্রাগল করছিল তখন সে পালমো আইমার, স্যামুয়েল ওয়াল্টার, তাদেরকে নিয়ে কিন্তু লিওনেল মেসি অবসরে চলে, তাদেরকে বুঝিয়ে কিন্তু দলটাকে এনে এবং কিছু প্লেয়ারকে কিন্তু সে তৈরি করে ফেলছে, লাইক এনজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার, রড্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেস, একটা স্কোয়াডের স্ট্রং ডেপথ করে ফেলেছে। এবং আমি মনে করি সফলতা কিন্তু আমরা দিন বাই দিন দেখছি। একদম, আমরা আরো অনেক গল্প করব, তার আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসি। ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ফুটবলে দেশ এবং ক্লাবের হয়ে সবচাইতে বেশি ট্রফি এখন লিওনেল মেসির দখলে। কোপা জিতে মেসির ট্রফি সংখ্যা এখন 45টি। সর্বোচ্চ শিরোপা জয়ের এই রেকর্ড মেসি গড়েছেন 4টি ভিন্ন দলের হয়ে। গত 19 বছরে এই শিরোপাগুলো জিতেছেন মেসি। কোপায় নিজের দ্বিতীয় শিরোপার মাধ্যমে লিওনেল মেসি জিতলেন তার ৪৫তম ট্রফি। ২০০৫ সালে জেতা প্রথম ট্রফিটি ছিল ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের শিরোপা, শেষেরটিও দেশের হয়ে কোপা আমেরিকা। সব মিলে আর্জেন্টিনার হয়ে ৬টি শিরোপা জিতেছেন লিও, ১টি বিশ্বকাপ, ২টি কোপা, ১টি ফিনালিসিমা, ১টি অলিম্পিক গোল্ড আর বাকিটি যুব বিশ্বকাপ। ১৯ বছরে ৪৫টি শিরোপার অধিকাংশই মেসি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে 10টি লা লিগা, 7টি কোপা দেল রে, 8টি সুপার কাপ, 4টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন এই খুদে জাদুকর। জিতেছেন 3টি ক্লাব বিশ্বকাপ ও 3টি উয়েফা সুপার কাপও। বার্সেলোনা ছাড়ার পর পিএসজির হয়ে জিতেছেন 4টি শিরোপা। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিকেও এনে দিয়েছেন শিরোপা। আর্জেন্টিনা, বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিয়ামির জনপ্রিয়তা বাড়ার পেছনে রয়েছে তার সরাসরি অবদান। সবচেয়ে বেশি সংখ্যক শিরোপা জয়ের রেকর্ডে মেসি আরও পেছনে ফেলেছেন ব্রাজিলের দানি আলভেজকে। দানির শিরোপা সংখ্যা 43। তালিকার 3-এ স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, তার শিরোপা সংখ্যা 39। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যাক্সওয়েল আন্দ্রাদের শিরোপা সংখ্যা 37টি। তালিকার 5-এ আরেক স্প্যানিশ জেরার্ড পিকে, যার শিরোপা সংখ্যাও সমান 37। অবিশ্বাস্য হলেও সত্য, মেসি সহ 5 জনই খেলেছেন বার্সেলোনায়, জিতেছেন একাধিক ট্রফি। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। এমিলি ভাই, আপনি স্কালোনিকে নিয়ে কথা বলছিলেন, তাকে নিয়ে একটু কথাটা আর একটু আগাতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে মেসিকে, পার্টিকুলারলি শুধু মেসিকে দেখি, সেক্ষেত্রে আমরা আগে যখন স্কালোনি দলের দায়িত্ব নেওয়ার আগে যে মেসিকে আমরা চিনতাম, বার্সেলোনার মেসি এবং জাতীয় দলের হয়ে মেসি, দুইটার মধ্যে খুব একটা সামঞ্জস্য ছিল না। অনেকে বলতেন যে ক্লাব ক্যারিয়ারকেও বেশি প্রায়োরিটাইজ করে। স্কালোনি এসে কি স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জটা আপনি দেখেছেন মেসির মধ্যে স্পেশালি, যার কারণে সে একদম প্লে মেকার হিসাবে একদম নিজেকে প্রমাণ করে যাচ্ছে এবং একটার পর একটা ট্রফি জিতেই যাচ্ছে? 45টা অলরেডি জিতে গিয়েছে, হয়তো হাফ সেঞ্চুরি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ইটস এ বিগ কোশ্চেন, দলটা কেন এত রাতারাতি এইভাবে পরিবর্তন হলো? ডেফিনেটলি স্কুলানি এবং লিওনেল মেসির সমন্বয় এবং তাদের কম্বিনেশন, যেটা হয় যে আমরা সবসময় অন দ্য ফিল্ডের পারফরমেন্স দেখি, বাট অফ দ্য ফিল্ড কিন্তু অনেক কথা থাকে, যেটা আসলে মেইন মাঠের পারফরমেন্সে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে। আমার কাছে মনে হয় আপনি যখন দেখেন 2015-এর কথা যদি মনে থাকে, যখন চিলির সাথে পেনাল্টি শুট আউটে হেরে যায়, এবং 2016-তেও,
তখন কিন্তু লিওনেল মেসির উপর একটা বড় প্রেশার আসে আর্জেন্টিনা থেকে। আর্জেন্টিনা ঢুকতে পারছিল না, বার্সেলোনা একটার পর একটা ট্রফি জিতছে, আর্জেন্টিনাকে কিছু দিতে পারছিল না। তখন কিন্তু স্যামুয়েল ওয়াল্টার পালমো আইমার এবং স্কলোনি কিন্তু লিওনেল মেসির সাথে কমিউনিকেশন করে অফ দ্য ফিল্ড, মানে বার্সেলোনাতে গিয়ে, এবং তার সব দায়িত্বগুলি আসলে সে বলে যে এই দলটার মেইন প্লেয়ার তুমি এবং তোমাকেই কিন্তু সামনে থেকে খেলতে হবে, এবং মানে ম্যাচ সিচুয়েশনের যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু তাকে আলাদা যে মানে বার্সেলোনায় যে সে যে স্টাইলে ফুটবল খেলতো পুরো রোলটা তাকে দিয়ে দেয় যে তোমার ডিফেন্স করতে হবে না, তুমি যেভাবে আসলে মানে ফ্রিকোয়েন্টলি অ্যাটাকগুলি করো সেটাই করে থাকো, বাদ বাকি যে প্লেয়ারের যে কাজগুলি আছে সেগুলি করবে, এবং অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ডে কিন্তু সেই কাজগুলি তার সাপোর্টিভ যে প্লেয়ার রয়েছে। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপ ওই কোপা আমেরিকা থেকে দেখেন রড্রিগো ডি পল, জুলিয়ান আলভারেস যারা ছিল তারা কিন্তু লিওনেল মেসির ডিফেন্ডিং জায়গাগুলি কিন্তু কভার করতো। এইটা কিন্তু আসলে দলের ভিতর একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে, এবং থ্রু আউট দ্য এই 4টা টুর্নামেন্টে প্রত্যেকটা টুর্নামেন্টই দেখেন মেসির কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু কোনো কোশ্চেন আসেনি, এবং এই টুর্নামেন্টে তার কিছুটা ইনজুরি ছিল, বাট আমার কাছে মনে হয় যে ওই কমিউনিকেশন অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ডের তার পারফরমেন্স এবং খেলাতে মানে খেলার রোলটা যে তাকে ফ্রি করে দিয়েছে ওইটা আসলে আমার কাছে মনে হয় যে এই ব্যাক টু ব্যাক এতগুলো ট্রফি জেতার পেছনে অন্যতম কারণ। জাহিদ হাসান এমএলএ আমাদের সঙ্গে রয়েছেন। কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনা জুড়ে আনন্দ উৎসবে মেতেছে ফুটবল ফ্যান্সরা। রাজধানী বুয়েন্স আয়ারেসে জড়ো হয় লাখো জনতা। কলম্বিয়ার রাজধানী বোগোতায় ছিল বিশাল সমাবেশ। ফাইনালের পরাজয়ের পর ভেঙে পড়ে সেখানকার সমর্থকরা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে পুরো ম্যাচটি দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি কলম্বিয়া। এই সময় রাজধানীর বোগোতায় বিশাল সমাবেশে খেলা উপভোগ করছিল সমর্থকরা। প্রিয় দল গোল না পাওয়ায় ভেঙে পড়ে তারা। অন্যদিকে বুয়েন্স আয়ারেসের সিটি সেন্টারে আর্জেন্টিনার খেলা দেখার জন্য জড়ো হয় লাখো জনতা। অতিরিক্ত সময় লাউতারো মার্টিনেজের গোলের পরপরই আনন্দে ফেটে পড়ে তারা। কলম্বিয়ার দ্বিতীয় কোপা শিরোপা জয়ের আক্ষেপ বাড়ে, 16তম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এমিলি ভাই, আমরা ব্রেকের আগে আর্জেন্টিনাকে নিয়ে অনেক কথা বলছিলাম, এবার একটু স্পেনকে নিয়ে কথা বলতে চাই। স্পেনকে আমরা একেবারেই ডিফারেন্ট একটা ভঙ্গিতে দেখেছি এবার ইউরোতে। বলতে গেলে একটা রেভলিউশনারি একটা চেঞ্জ এনেছে নিজেদের মধ্যে। আমরা আগে পজিশন বেসড ফুটবল দেখেছি তাদের কাছ থেকে, টিকি টাকা ধরনের, সেটা থেকে বের হয়ে এসেছে। আমরা গতকালও কথা বলছিলাম যে ওদের টিকি টাকার যে ফরম্যাটটা ওইটা থেকে তারা বের হয়ে আসছে। এখন কি ধরা যায় যে তারা এই যে রেভলিউশনারি একটা চেঞ্জ এনেছে, এভাবেই আসলে তারা ফুটবলটা খেলবে? দেখেন, ইজ ডিপেন্ড অন আপনার কি কোয়ালিটির প্লেয়ার আপনার কাছে আছে এবং তাদেরকে নিয়ে আপনি আসলে কোন ধরনের ফুটবল খেলতে আপনি পছন্দ করেন। আমরা যখন টিকি টাকা দেখেছি তখন কিন্তু জাভি, ইনেস্তা, বুস্কেটস তাদের মতো আসলে কোয়ালিটি মিডফিল্ডার ছিল, তারা প্রচুর বল পায়ে রাখতো। দেখা যায় যে একটা ম্যাচে 75% বা 70% বল পজিশন রেখে ম্যাচ জিততো। কিছুটা বোরিং লাগতো, আবার কিছু ভালোও লাগতো। বাট এখন আপনার রিসোর্সের উপর ডিপেন্ড করে আপনি আসলে কোন সিস্টেম অফ প্লেতে যাবেন। আপনি দেখেন এই দলটাতে কিন্তু আসলে স্পেশালি দুজন প্লেয়ারের কথা বলতে এবং তাদের উপরে ভেরি করেই কিন্তু আসলে খেলার প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে। স্পেশালি যদি নিকো উইলিয়ামস এবং আপনি ইয়ামেলের কথা বলেন, অ্যাট দ্য সেম টাইম এই দুজন প্লেয়ারের সাথে মোরাতা, এবং পিছন থেকে যদি দেখেন পেড্রি মানে অ্যাবসেন্স হওয়ার পরে ডেনি অলমো জায়গাটাতে খেলেছে, রোড্রি এবং ফেভিয়ান রুইচ তারা কি করেছে, বলটা কন্ট্রোল করেছে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে দুই উইং রয়েছে ফার্স্ট প্লেয়ার, তারা স্পেস তৈরি করেছে, ওখানে বল দিয়েছে এবং তারা কিন্তু তাদের কাজটা করেছে। এবং আপনি যদি দেখেন, আমি সাইমের সাথে কথা বলছিলাম, তাদের দুই উইং ব্যাক পৃথিবীর কোথাও কোনো উইং ব্যাক না। আগে আমরা ডেনি আলভেসকে দেখতাম ফ্রিকোয়েন্টলি ওভারল্যাপ করতো। আপনি যদি দেখেন ডেনি কারভাল এই বয়সে অপোনেন্ট হাফে থাকে সারাক্ষণ। আপনি কুকুরেলার সেকেন্ড যে গোলটা হয়েছে দেখেন, ফার্স্ট মানে ফ্যান্টাস্টিক ক্রস, এবং ওই মানে একজন লেফট ব্যাক আসলে ওই মানে শেষের দিকে মানে এক্সট্রা টাইমের শেষের দিকে গিয়ে আসলে এত স্ট্রেংথ কোথায় পায়, মানে সে কিন্তু ওখানে গিয়ে ওয়ান টাচ ক্রস করেছে, আপনার জাভরিয়ালের মতো মানে সে দুর্দান্ত ফিনিশ করেছে। আমি বলবো যে গেম প্ল্যানটা কিন্তু আসলে ফোয়েন্তে আসলে তাদের প্লেয়ারের উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে সাজিয়েছে। কোয়ালিটি প্লেয়ার রয়েছে, আপনার উইং স্ট্রাইকার রয়েছে স্পিডি, তখন আসলে কিন্তু আপনার খেলার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। এবং থ্রুআউট দ্য টুর্নামেন্ট যদি দেখেন, স্পেনকে আমরা সবসময় দেখেছি আসলে অনেক বল পজিশন রেখেছে, বাট এই টুর্নামেন্টে যদি দেখেন 48% বল পজিশন রেখে প্রত্যেকটা ম্যাচ জিতেছে। সুতরাং আমি বলছি যে এটা ডিপেন্ড অন প্লেয়ার্স, আপনি প্লেয়ারের উপর ভেরি করে কিন্তু আপনি আপনার খেলার সিস্টেমটা মানে তৈরি করবেন। আমাদের 1 মিনিটের মতো সময় বাকি আছে। লাস্ট কোয়েশ্চেন, ইউরো চ্যাম্পিয়ন, কোপা চ্যাম্পিয়ন, কাকে আসলে এগিয়ে রাখবেন? কারণ আগামী বছরই শিরোপার লড়াইটাই আছে। জি, আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো এই কারণে, কারণ আর্জেন্টিনা যদি দেখেন তারা ফাইনাল কীভাবে জিততে হয় তারা কিন্তু জানে, এবং লাস্ট ফাইনালিজমও তারা ইতালিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। এবং সত্যি কথা বলতে আর একটু সময় নিই 30 সেকেন্ড, যেটা হচ্ছে দেখেন এই কলম্বিয়া দলটার কথাই বলেন, তারা 28 ম্যাচ আনবিটেন ছিল, এবং আপনি যদি দেখেন 2021-এ এই আর্জেন্টিনার কাছ থেকে হেরেছে, আবার এই 2024-এ এসে এই আর্জেন্টিনার কাছ থেকে, বাই দিস টাইম এর ভিতরে কিন্তু তারা স্পেনকে হারিয়েছে, জার্মানি হারিয়ে, মানে ইউরোর কোনো দলের সাথে কিন্তু তারা ম্যাচ লস করে আর্জেন্টিনার সাথেই হেরেছে। সুতরাং এই কারণেই আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কারণ আর্জেন্টিনা এই মুহূর্তে যে অবস্থা রয়েছে তারা পৃথিবীর সব দলকে ডমিনেট করবে এবং হারাবে।
তারা সব দলকে ডমিনেট করতে পারে এবং প্রতিপক্ষের উপর একটা মানসিক প্রেশার মনে হয় তৈরি করতে পারে, স্পেশালি ফাইনালের প্রেশার, তার উপর থেকে আর্জেন্টিনা প্রেশার, সবকিছু মিলে আর্জেন্টিনা একটা ফ্রন্ট ফুটে থাকে হয়তোবা। এমএলএ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউরো এবং কোপা দুটা টুর্নামেন্ট নিয়ে আমরা একটা লং ডিসকাশন করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।